প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। স্বাগত। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, অপরাধ ছিনতাই মামলায় গলদ, বেরিয়ে যান আসামিরা। ইসলামপন্থী ভোট এক বাক্সে আনার চেষ্টায় আরও 4 দল। বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে ওয়াশিংটনে বৈঠক, বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চায় যুক্তরাষ্ট্র। দৈনিক যুগান্তর, 2 উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি, তদবির বাণিজ্যে আয় শত কোটি টাকা, কুয়েট উপাচার্যকে সরানো হচ্ছে। দৈনিক সমকাল, একের পর এক খুন, আসামিরা অজ্ঞাত। রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করুন কাতারের প্রতি ডক্টর ইউনূস। কালের কণ্ঠের শিরোনাম, ঝুঁকিতে এয়ারলাইন্সের বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবর্তনে কাতারের জোরালো ভূমিকা চান ইউনূস। দৈনিক ইত্তেফাক, ভিসির পদত্যাগের দাবিতে অনড় কুয়েটের শিক্ষার্থীরা। দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ, মোকাবিলা করতে হবে তারেক রহমান। শিক্ষার্থীদের অসুধ উপায় অবলম্বন বেড়েছে, সহযোগিতা এক শ্রেণীর শিক্ষক, এসএসসি পরীক্ষা। বাংলাদেশ প্রতিদিন, আলোচনায় সাংবিধানিক কাউন্সিল, প্রস্তুত থাকুন যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের তারেক রহমান। মানব জমিনের শিরোনাম, রক্তাক্ত কাশ্মীর, 5 আগস্ট স্পিকার সহ 12 জন সংসদ সদস্য গোপন কক্ষে ছিলাম। কাশ্মীর হামলার ঘটনায় মোদিকে ডক্টর ইউনূসের বার্তা। খবরের কাগজ, ডিসেম্বরের পক্ষে পাল্লাভারী, 10 দল চায় জুন পর্যন্ত টানতে। 37 শিক্ষার্থীর বহিষ্কারদের প্রত্যাহার। আমার দেশ, শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে চরম দুর্ভোগ, এশিয়াটিক গ্রুপের সব ব্যাংক হিসাব জব্দ। পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ, সিন্ধু পানি চুক্তি স্থগিত। কালবেলার শিরোনাম, বিলাসিতা নয়, এসি এখন প্রয়োজনীয় পণ্য। দৈনিক করতোয়া, দুবাইয়ের অর্থ পাচারকারী 70 ভিআইপি শনাক্ত। অবকাঠামো নয়, জীবনযাত্রার মানোন্নয়ন প্রকৃত উন্নয়ন, রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসংস্কৃতকরণ বিষয়ক কর্মশালায় তারেক রহমান। সময়ের আলো, বেহাল শিক্ষাগণে আস্থার সংকট। দৈনিক দিনকাল, ভালো কাজের লক্ষ্য থাকলে জনগণ আপনার পক্ষে রায় দেবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। দেশ রূপান্তর, ফেব্রুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই বিএনপির, সাবেক সচিব হেলাল সহ 32 জনের প্লট জালিয়াতি। আমাদের সময়ে, সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধে পুলিশ। দৈনিক জনকণ্ঠ, 70 ভিআইপি চিহ্নিত, দুবাইয়ে কিনেছেন 972 আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি। রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতার জোরালো ভূমিকা রাখতে পারে মাননীয় প্রধান উপদেষ্টা। মাসুদ করিম, শিরোনাম শুনলেন, নানা ধরনের শিরোনাম আজকে আছে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন সেটা নিয়ে একটু কথা আলোচনা করতে চাই। রোহিঙ্গাদের ফেরাতে কাতারের জোরালো ভূমিকা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশেষ করে ওআইসির ভূমিকা, এবং তিনি বলেছেন যে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর্থরা সামিটে অংশগ্রহণ করার জন্য কাতারের দোহায় গিয়েছেন এবং এখানে সামিটে তিনি বক্তব্য রেখেছেন। অনেকগুলি বক্তব্য যেগুলি মানে গ্লোবাল চ্যালেঞ্জগুলি উনি তুলে ধরেছেন, জলবায়ু এবং মানুষকে ইনক্লুশন, সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ। ওনার সঙ্গে কিছু নারী ক্রীড়াবিদও গেছেন। আমাদের দেশের যে পরিস্থিতিটা উনি কিভাবে ব্যাখ্যা করেছেন পুরোটাই উনি ওই সব সম্মেলনে বলেছেন, এবং তার বাইরে উনি কিছু কিছু সাইডলাইন বৈঠক করছেন। মানে এটা স্বাভাবিক যে কোনো একটা সম্মেলনে গেলে তার পার্শ্ববর্তী কিছু বৈঠক হয় মূল সামিটের বাইরে। তার এছাড়া একটা বিজনেস সামিট যেখানে ব্যবসায়ীরা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একটা বক্তব্য রাখছিলেন। এখানে কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান ওনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, যেখান থেকে সাহায্য। কাতার দেশটা আমাদের খুবই ইম্পর্টেন্ট কান্ট্রি আমাদের জন্য, যদিও এই দেশটা থেকে আমরা এলএনজি ইম্পোর্ট করে থাকি, আপনারা জানেন। আর এন্টায়ার মিডল ইস্ট হলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ফর ম্যান পাওয়ার এক্সপোর্টের জন্য। তো এইসব দিক থেকে এই ভিজিটটার গুরুত্ব আছে এবং আমি মনে করি যেটা উনি উপযুক্ত কাজ করে সেখানে গিয়েছে।
এবং এখানে যে লেটেস্ট যে কথাটা উনি কালকে বলেছেন যে রোহিঙ্গাদের সমস্যা, রোহিঙ্গা সমস্যাটা আমাদের যে জন্য চ্যালেঞ্জ বোঝা, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং এটা আরও বোঝাটা বেড়েছে রিসেন্ট যখন ডোনাররা সাহায্য অর্ধেকের চেয়ে কমিয়ে দিয়েছে, তখন আমাদের রিসোর্সের উপরে, আমরা এমনি একটা ঘনবসতিপূর্ণ দেশ, আমাদের দেশে তো কোনো জায়গাই নাই লোকারণ্য, তো তার মধ্যে আমরা এরকম 10 লাখ 11 লাখ লোককে আশ্রয় দেওয়া এখন তো আরো বেড়ে গেছে, এখন বেড়ে গেছে এবং প্রতি বছর 2 লাখের মতো সন্তান জন্ম হচ্ছে, প্রোডাকশন হচ্ছে। আবার অনেকে আবার ঢুকতে চাচ্ছে মিয়ানমার থেকে। এটা একটা ইনর্মাস চ্যালেঞ্জের কথা আমি বলে শেষ করতে পারবো না। এখানকার বনজ সম্পদ অনেক কিছুর উপর চ্যালেঞ্জ, টেরোরিজম, যদি না টেরোরিজম আইন শৃঙ্খলা পরিস্থিতি উপরেও খুব একটা চাপ। এই চাপটা মোকাবেলা আমার, এটা আমি তো দায়ী না এই সংকটের জন্য, দায়িত্ব এটা হলো যার সংকট সেই সংকট নিয়ে সংকট, সেই সংকট হলো মিয়ানমারের আভ্যন্তরীণ সংকট। এই সংকট মিয়ানমারকে সমাধান করতে হবে। আন্তর্জাতিক কমিউনিটি আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে যে আমরা একটা মানবিক দায়িত্ব পালন করেছি, তাদের একটা ক্রাইসিস টাইমে আশ্রয় দিয়েছি, কিন্তু এটা তো চিরস্থায়ী না। এবং সেই জন্যে উনি মাল্টিপল ওয়েতে, বিশেষ করে ওয়েস্টার্নদেরকেও উনি বিভিন্ন সময় বলেছেন, আমাদের সরকার যেই থাকে সেই বলে আসছে। এবং এর মধ্যে আবার এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো ইন্ডিয়া, চায়নার লোকাল প্লেয়ার হিসেবে, আসিয়ান একটা বড় ফ্যাক্টর। মধ্যপ্রাচ্য বা ওআইসি দেশেরও একটা ভূমিকা আছে, বিশেষ করে মিয়ানমারের বিরুদ্ধে যতগুলি মামলা করেছে যে গণহত্যার ব্যাপারে রোহিঙ্গাদের, এই মামলাগুলিতে ওআইসি ভূমিকা পালন করেছে। উনি আরেকটু জোরদার ভূমিকা চেয়েছেন এবং আমাদের আশা থাকবে যে বিশ্ব নেতৃবৃন্দ জিনিসটাকে একটু সিরিয়াস। অনেক ধন্যবাদ আপনাকে। রক্তাক্ত কাশ্মীর নিয়ে যে সমস্যাটা শুরু হলো, সন্ত্রাসীদের গুলিতে 28 দুনিয়া জুড়ে নিন্দার ঝড়, 4 জঙ্গি শনাক্ত, ছবি প্রকাশ, কমপ্লিট শাটডাউন, নিরাপত্তা জোরদার, সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার অঙ্গীকার ট্রাম্পের। এই যে শিরোনাম পড়লাম, বিশেষ করে পাকিস্তানের বোধহয় ভিসা ভারত বন্ধ করে দিয়েছে, সবকিছু মিলিয়ে কি অবস্থা দাঁড়াবে? সবকিছু লেটেস্ট যেটা, ওরা ইন্দাস চুক্তিটাও বাতিল করেছে ইন্ডিয়া, যে ইন্দাস ওয়াটার শেয়ারিং পানি চুক্তি। আপনারা জানেন যে ইন্দাস ওয়াটার শেয়ারিং চুক্তি, এটা আমাদের দেশের গঙ্গা চুক্তির মতো না, এটা চিরস্থায়ী চুক্তি। পাকিস্তানে আমাদের গঙ্গা চুক্তি যেমন 30 বছর মেয়াদি, 26 সালে মেয়াদ শেষ, ওটা কিন্তু কোনো মেয়াদ নাই। মানে ভারতের সাথে পাকিস্তানের নদীগুলির পানি বন্টনের এই ইন্দাস চুক্তিটা কিন্তু একটা বড় ধরনের চুক্তি, এবং আমরাও এগুলি ফলো করার কথা ভাবি মাঝে মাঝে। কিন্তু গতকালকে এই ঘটনার পরে ইন্ডিয়া পক্ষ থেকে এটা ইন্দাস চুক্তিও বাতিল করেছে। তো সেটা হয়েছে এবং ওদের নাগরিকদের যে উত্তেজনা, সেটা তো স্বাভাবিক। কিন্তু আমি যেটা বলবো যে এই সন্ত্রাসী হামলা পাকিস্তানের পেহেলগামের, কাশ্মীরের ইন্ডিয়ার জম্মু কাশ্মীরের পেহেলগামে যে হামলাটা হয়েছে, এটা একটা টুরিস্ট সমৃদ্ধ এলাকা এবং এটা শ্রীনগর থেকে, ওদের ক্যাপিটাল যেটা জম্মু কাশ্মীরের ইন্ডিয়ান নিয়ন্ত্রিত, তার থেকে 90 কিলোমিটার দূরে, এবং এটা ভূস্বর্গ, অত্যন্ত সুন্দর জায়গা। এটা একটা মানে পর্যটনের জন্য খুব একটা ভালো জায়গা। তো সন্ত্রাসীরা এই জায়গাটাকে টার্গেট করেছে এবং এখানে সন্ত্রাসী হামলা চালিয়ে এই 26-28 জনের মতো মানুষকে হত্যা করেছে। এটা একটা জঘন্য কাজ এবং এই ঘটনার নিন্দা বিশ্বব্যাপী হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে টেলিফোন করে নিন্দা জানিয়েছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। শুধু আমরা না, প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত এটার ব্যাপারে, টেরোরিজমের ব্যাপারে জিরো টলারেন্স ইন এনি প্রিটেক্সট যদি দেখায় কেউ, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তো আমরা এটা তো অবশ্যই আশা করব, তারা অঙ্গীকার করেছেন প্রফেসর নরেন্দ্র মোদী যে তিনি এটা তদন্ত করবেন এবং দোষীদের বিচারের আওতায় আনবেন। কিন্তু এখানে যে জিনিসটা হলো যে এটা একক কোনো দেশ টেরোরিজম দমন করতে পারবে না। এই টেরোরিজমটা কিন্তু ক্রস বর্ডার, এই অন্য দেশের টেরোরিস্ট এসে আরেক দেশে হামলা করে। আমি কাশ্মীরের কথাটা শুধু বলছি না, আমি অন্যান্য সকল গ্লোবাল টেরোরিজমটা, এটা একটা কমন, আপনি যথার্থ বলেছেন, এককভাবে কোনো দেশ চেষ্টা করলে পারে অভিন্ন শত্রু। যেমন এখানে যে আঙ্গুলটা ইন্ডিয়া থেকে তোলা হচ্ছে, যে পাকিস্তান থেকে, যেহেতু কাশ্মীরটা একটা বিরোধপূর্ণ অঞ্চল এবং এখানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও আছে, আজাদ কাশ্মীর, এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর, এবং এখন কাশ্মীরটা কিন্তু সেন্ট্রাল নিয়ন্ত্রণেও ইন্ডিয়া নিয়ে এসেছিল যে সিকিউরিটি আরও জোরদার করবে বলে, কিন্তু দেখা যাচ্ছে যে এই সন্ত্রাসীর কাছে সেই সিকিউরিটি কিন্তু হয় নাই। তো আমরা আশা করব যে একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে এই ধরনের সন্ত্রাসী হামলার ব্যাপারে বন্ধ হয়ে যাবে, মানে বন্ধ করার জন্য, এবং সকলকে সদিচ্ছা নিয়ে আসতে হবে। এটা রাষ্ট্রগুলিকে, পাকিস্তানকে বিশেষ করে আমি আহ্বান জানাবো যে তারা যেন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে আশ্রয় প্রশ্রয় না দেয়। যদি দেয় তাহলে এটা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। তদবির বাণিজ্যে আয় 100 কোটি টাকা, 2 উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি, আপনাদের পত্রিকার শিরোনাম। আমার প্রশ্নটা হচ্ছে,
পতিত সরকারের আমলেও আমরা এরকম দেখলাম যে অনেক তাদের পিয়ন চাপরাশি পর্যন্ত 100 কোটি 400 কোটি টাকার মালিক। যদি এখানে এই রিপোর্টের একটা ভালো দিক আছে যে অলরেডি এটি শনাক্ত হয়েছে এবং তাদেরকে তাদের চাকরি থেকে আপাতত দমিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর ভবিষ্যৎ কি? আমি এটা মানে জিনিসটা বলবো যে যেহেতু তাদেরকে সরানো হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু সরানোর আগে মধ্যে অনেক টাকার ওনারা মালিক হয়েছেন। ফেসবুকে বা অন্যান্য জায়গায় যে ফিগারটা দেখি সেটা তো একেবারে ভয়ঙ্কর। তো আমি বলবো যে এই জিনিসগুলি এতদিন ধরে চললে এটা নিশ্চয়ই আরও আগেই শুরুতে এটা দমন করার একটা দরকার ছিল। আর যে জিনিসটা আমি বলবো যে এখানে যে রক্তক্ষয় মানে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে একটা ব্যবস্থাপনা আমরা পরিবর্তন চাচ্ছি, এখন সেখানে ওনারা একটা রাজনৈতিক দলও করেছে, ছাত্ররা একটা রাজনৈতিক দলও করেছে, এবং সেই দলটা যদি ট্র্যাডিশনাল বা ওই অন্যান্য যে দলগুলি আছে আমাদের দেশে সেই দলগুলির মতোই আচার আচরণ করে, তাইলে তো সেই রক্তক্ষয়টা বৃথা গেল। এবং বিশেষ করে এই আন্দোলনের অন্যতম প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যাকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করেছে, তারই একজন মানে অধীনস্থ অফিসার এরকম করেছে। এবং আরও অন্যান্য কথাবার্তা তো শোনা যাচ্ছে, জিনিসগুলি হয়তো তদন্ত করলে বের হবে। তা আমি যেটা প্রথমত বলবো যে নিজেদেরকে দায়িত্বশীল ভূমিকায় রাখতে হবে যদি রাজনৈতিকভাবে ভবিষ্যৎ। শুধু এটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন বলবো, যে কয়েকদিন আগে ওনাদের যে এনসিপির যে বৈঠকটা হয়েছে সেখানে দলের অন্যান্য অনেকের বিরুদ্ধে অভিযোগ এসেছে, কাউকে কাউকে তারা ব্যবস্থা গ্রহণও করেছে। তো শুরুতেই তো কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে তারা পড়েছে। তা আমি মনে করি যে আন্দোলন করা যদি কোনো একটা ন্যায়সঙ্গত কজ থাকে সেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করে বটে, কিন্তু রাজনৈতিক দল করার পরে সেটার মধ্যে যদি স্খলন ঘটে সেখানে সাধারণ মানুষ কিন্তু তাদের বিরুদ্ধেও যেতে পারে। বাংলাদেশের এটা হলো ক্যারেক্টার। তো আমি বলবো যে এই ব্যাপারে এটা একটা সতর্ক বার্তা, সতর্ক বার্তা, যাতে তারা এই ব্যাপারে সাবধান হবেন। এবং শুধু সাবধান না, ওই আজকে যে আমরা যে সংস্কারের কথাটা বলছি যে একটা প্রাতিষ্ঠানিক সংস্কার, এটার একটা জবাবদিহিতার জায়গাও থাকতে হবে। সেই জায়গায় আমার মনে হয় যে এই সংস্কারগুলিও করার মাধ্যমে এখানে যারা এই অপরাধে জড়িত এবং যাদের আশ্রয় প্রশ্রয় এই অপরাধগুলি হচ্ছে সেগুলিকে মানে আইনের আওতায় আনা হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট যে এই গত কয়েকদিন ধরে যে আন্দোলনটা চলল, এখন দেখা যাচ্ছে যে কুয়েটের উপাচার্যকে সরানো হচ্ছে এবং কফিন মিছিল করেছে গতকাল ছাত্রছাত্রীরা। তারা ভিসির এবং প্রভিসির পদত্যাগের দাবিতে তারা কফিন মিছিল করেছে এবং হলটল সব খুলে দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যদি 37 জনের বহিষ্কারাদেশ এখন প্রত্যাহার হয় তাহলে তো এটা অন্যায় ছিল, তাহলে এই অন্যায়টা কেন করা হলো? আবার যদি এটা অন্যায় না হয়ে থাকে তাহলে ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী যে আবার হল খুলে দেওয়া হলো, তাহলে এই যে সময় ক্ষেপণ হলো, সময় নষ্ট হইলো, তার কি হবে? এবং এখানে আরেকটি তথ্য যেটা হচ্ছে যে চাপ প্রয়োগ করে ভিসির অপসারণ মেনে নেবে না শিক্ষক সমিতি, তাহলে কি আপাত দৃষ্টিতে কি দমে গেল নাকি আবার বাড়লো? আমার মনে হচ্ছে যে জিনিসটা অত্যন্ত জটিল এবং শুধু কুয়েট না, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে একটা জটিল পরিস্থিতি বিরাজ করছে। এবং সেই কারণে ছাত্র সংসদ নির্বাচন যেমন হচ্ছে না, আবার একই কারণে তাদের শিক্ষার পরিবেশটাও নাই, ভালো যে গুণগত মান দেওয়া হয়। এটা কিন্তু গ্রেটার পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের বাইরে কিছু না। আপনি যদি দেখেন যে এখানে পোলারাইজ হয়ে গেছে, যে শিক্ষক সমিতি যারা তারা ভাইস চ্যান্সেলরের পক্ষে অবস্থান নেওয়ার কারণে উনি পদত্যাগ করেন নাই, এখন আবার সরকারের থেকে তাকে অপসারণ করা হয়েছে, যেটা বলা হচ্ছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ওনারা কীভাবে অপসারণ করেন সেটাও একটা ব্যাপার। আবার ছাত্ররাও চাপ দিচ্ছে। তা আমি বলবো যে এটা পলিটিক্যাল যে পোলারাইজেশন, আমাদের রাজনৈতিকভাবে যে বিভক্তিটা আছে ছাত্ররা এবং বিএনপি, এখন এটা তো মুখোমুখি দাঁড়িয়ে গেছে। তারা আন্দোলন করেছে একসাথে, কিন্তু এখন অনেক বিষয়ে তারা মুখোমুখি অবস্থানে চলে গেছে এবং সেটা ক্যাম্পাসের এগুলিতে প্রতিফলিত হচ্ছে। আপনি বোধহয় একটা ব্যাপার যেটা ছাত্র শিক্ষক মুখোমুখি হচ্ছে, এটা কিন্তু খুব ছাত্র শিক্ষক মুখোমুখি হচ্ছে এবং এই ধরনের কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে যদি ছাত্র আন্দোলন করে শিক্ষকরাও কিন্তু পাশাপাশি ছিলেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে শিক্ষকরা ভাইস চ্যান্সেলরের পক্ষে অবস্থান নিয়েছেন। সুতরাং পরিস্থিতিটা জটিল। এখন এখানে সরকার আবার একটা সিদ্ধান্ত তারা চাপিয়ে দিয়েছে জিনিসটাকে
না মানে যাতে আর না বাড়ে। হ্যাঁ, আর না বাড়ে। কিন্তু এটা তো শেষ হইল না আমার মনে হয়, কারণ শিক্ষক সমিতি তো একমত হচ্ছে না। শিক্ষক সমিতি যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, সুতরাং আজকে আমরা দেখব যে পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে। তো আমাদের একটা আশাবাদ থাকবে যে প্রত্যেকেই একটা দায়িত্বশীল আচরণ করা, যাতে করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এবং ওখানকার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা, এটা অত্যন্ত নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার বের হয়েছেন এবং তাদের যে শিক্ষার পরিবেশ সেটাও কিন্তু খুব ভালো ছিল। তা আমরা মনে করি তাদের সেই ঐতিহ্যে তারা ফিরে যাবে। আপনি শিক্ষার পরিবেশের কথা বললেন, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন ঢাকা কলেজ নামটি শুনলে স্যালুট করতে হবে, যে একটি মানে খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্য ছিল। এবং সেই সাথে সিটি কলেজ বা আরো অন্যান্য কলেজগুলো, সেই কলেজগুলোর যে মধ্যে যে এই যে ভাইয়ে ভাইয়ে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে সময় সময়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনি দেখেন তাহলে নানা ধরনের মন্তব্য হচ্ছে, এই কলেজগুলোকে অমুক জায়গায় পাঠিয়ে দেউক, একটাকে মহিলা কলেজ বানাক, আরেকটাকে ছেলেদের বানাক, তাহলে আর হবে না। এই যে কথাবার্তা, পড়াশোনার জায়গায় কথাবার্তা নেই তো, পড়াশোনার জায়গায় কথাবার্তা নেই। এবং এই যে ঢাকা কলেজের সাথে সিটি কলেজের ওই দিনে যে সংঘাতটা হয়েছে সেটাই শুধু না, কিছুদিন আগে রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাথে সাইনবোর্ড পর্যন্ত এরা ওই সিটি কলেজের সাইনবোর্ডে বোধহয় একদিন উপড়ে ফেলেছে অক্ষরগুলি। তা আমি যেটা বলবো যে এটা তো একটা অনেক সময় তুচ্ছ ঘটনা থেকে শুরু হয় এবং সেটা রেশারেশিতে হয়। এটা আমাদের একটা মানে ছাত্রদের মধ্যে যে একটা পোলাইটনেস বা কোনো একটা বিষয়কে সমাধান করার যে শিক্ষাটা, সেই শিক্ষাটা এখন আমাদের মধ্যে সেটা মূল্যবোধ একটু বিনষ্ট হচ্ছে এবং সেটারই তো প্রতিফলন দেখা যাচ্ছে। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে এটা চলমান কিছু কিছু বিষয় আছে এখানে, অনেক সময় এই ছোট ঘটনাটাকে বড় করা হয়, কেউ কেউ এখানে পিছনে কাজ করে যাতে এখানে তৃতীয় পক্ষ, হ্যাঁ তৃতীয় পক্ষ বা ওরা নিজেরাও অনেকে কেউ কেউ থাকে যেখানে আমরা চাঁদাবাজি করার জন্য নিজেদের বীরত্ব দেখানোর জন্য ফুটপাতে এটা ওইটা, এগুলি যদি ভালো করে অনুসন্ধান করা যায়, এখানে আমি মনে হয় যে আমরা এই ব্যাপারে ভালো প্রতিবেদনও প্রস্তুত করতে পারি। এবং এই ব্যাপারে সরকারের মানে এই যে কলেজ কর্তৃপক্ষের এবং ছাত্রদের সবাই মিলে একটা কিন্তু এটা অনিবার্য, কারণটা কি, যেটা ছোটোখাটো ঘটনা তর্কাতর্কিটাকে একটা বিশাল আকার এবং রেশারেশির মধ্যে নিয়ে যাচ্ছে এবং ঘন ঘন হচ্ছে। হ্যাঁ, সেটা যদি একটা বিচ্ছিন্ন হইতে তা না, ঘন ঘন হচ্ছে। সুতরাং এটার ব্যাপারে এভাবে বসে না থেকে বিষয়গুলি একটা মানে সুন্দর এবং সন্তোষজনক সুরাহার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই ধরনের পদক্ষেপ অবশ্যই আমি মনে করি সংশ্লিষ্ট দায়িত্বশীল সবাই। একেবারে শেষের দিকে জিম্বাবুয়ের কাছেও বাংলাদেশ আর পারল না এবং বেশ রেকর্ড গড়ে জিম্বাবুয়ে বাংলাদেশকে হারিয়ে দিল। অবশ্যই এটা খবরটা বেশি সুসংবাদ আমি বলবো না, অবশ্যই খারাপ খবর, এই জন্য খারাপ খবর। তবে খেলায় জয় পরাজয় আছে, আমি সেটাই বলবো। আমরা আমাদেরকে আরো ভালো, জয় পরাজয়ের কথা তো থাকবেই, জয় পরাজয় থাকবে, কিন্তু আপনি যদি দুর্দান্তভাবে খেলে হারেন সেটা একটা ব্যাপার। এটা সবসময় ক্রিকেট খেলা হলো সবচেয়ে বেশি অনিশ্চয়তার খেলা এবং এই ধরনের ঘটনা শুধু আমাদের দেশ না, যে কোনো দেশেই এই ধরনের ঘটনা ঘটেছে। বড় বড় টিমও অনেক সময় ছোট টিমের সাথে হারে। সুতরাং আমি বলবো যে এটাকে একেবারে সিরিয়াসলি না নিয়ে আরো ভালো প্রস্তুতি নেওয়া দরকার এবং আমরা এটা খুব স্বাভাবিকভাবে নেওয়া উচিত যে এটা জয় পরাজয়ের মাধ্যমে একটা খেলার রেজাল্ট হইতে পারে, কিন্তু ফিউচারে যাতে এটা পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আপনার এই প্রত্যাশার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, অনেক দিন একাধিকবার এই অনুষ্ঠানে বলেছি ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে। জয় পরাজয় তো থাকবেই, কিন্তু সমানে সমানে লড়াইটা করা খুব জরুরি। এই প্রত্যাশাটা তো আমাদের থাকতেই পারে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।